বাংলাদেশে ঘুরতে যাওয়ার আরেকটা ভালো লাগার নাম হচ্ছে কক্সবাজার। মানে কক্সবাজার যদি মানুষ বারবারও যায় তাও যেন তার আত্মা তৃপ্ত হয় না, বারবারই যেতে ইচ্ছে করে। আর তার কারণ একটাই, সেটা হচ্ছে সমুদ্রের পাড়ে গেলে মানুষের অনেক মানসিক প্রশান্তি জোটে। এটাই তার একমাত্র লক্ষ্য। একটু ভ্যাকেশনেই মানুষ তাই ছুটে চলে হচ্ছে কক্সবাজার। তো আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের পর্ব হচ্ছে কক্সবাজার নিয়ে। পুজোর ছুটিতে আমরা সবাই গিয়েছিলাম কক্সবাজার। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। নভোয়ারের সাথে আমাদের এই প্রথম যাত্রা। অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না, হয়তোবা লাকটাই খারাপ ছিল। মাঝে আর কি শেয়ার করব, আপনারা সাথেই থাকুন এবং শুনতে থাকুন যে কী ঘটেছিল। আসলে বিমানে চড়ার ক্ষেত্রে অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হয়, কিন্তু আমাদের হাতে তো কিছু থাকে না ভাই, কারণ ওটা আসলে লাকের উপরে ডিপেন্ড করে। এই যে এত ইন্টারন্যাশনাল ট্রিপ করেছি, কখনো এরকম বিপদে পড়িনি, যেটা ধীরে ধীরে বলছি আপনাদের। তো বিমানবন্দরে নেমে আমাদের হোটেলের সঙ্গে কথা ছিল যে তারা গাড়ি পাঠাবে, পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, 1000 2000 টাকা। অটো রিক্সায় মাত্র 150 300 টাকা ভাড়া। তো চলে এলাম রয়্যাল পার্ল স্যুট, এটা নাম রয়্যাল পার্ল স্যুট। আগে আমরা হচ্ছে সি প্যালেস, সিগালে, ওশান প্যারাডাইস এইগুলোতে ছিলাম, কিন্তু এই ফার্স্ট টাইম এরকম একটা হোটেলে থাকছি। তো হোটেল বলতে আসলে এটা রুমগুলোই আমার খুব পছন্দ হয়েছিল। আর রুমগুলোর ভাড়া তুলনামূলক খুবই কম ছিল। এই সিজনে বলে আমরা একটা এক্সট্রা বেড নিয়েছিলাম, আমাদের এক্সট্রা বেডের প্রয়োজন হয় সবসময়, সেটা করে আর কি একসাথে এটা ভাড়া পড়েছিল 6500 টাকা উইথ বুফে ব্রেকফাস্ট। আর এই যে দেখুন, আধুনিক ফ্যাসিলিটি যত প্রকার আছে সব কিছুই আছে, কাভার্ড রয়েছে। আর এর এক্সট্রা একটা লিভিং রুম রয়েছে এখানে। হোটেলটা হচ্ছে সিগাল হোটেলের একদম অপোজিটে রোডের কলাতলিতেই। মেজবান একটা রেস্টুরেন্ট রয়েছে, তার পাশ থেকেই গলিটা, একটু সামান্য গেলেই। তবে হ্যাঁ, শুকনার সিজনে গেলে এখানে বেশ ভালো বোধ করবেন। বর্ষা মৌসুমে গেলে হয় কি, একটু মানে পানি কাদা জমে যায়, রাস্তাটা ভালো হয়নি এখনও তেমন একটা। তবে হ্যাঁ, হোটেলের সামনে কিন্তু অনেক অটো, সিএনজি এগুলো থাকে। আমরা আসলে অনেকটা ধকল গেল আমাদের উপরে যেদিন আসলাম। যে ইচ্ছা নিয়ে এসেছিলাম যে বিকালটা কাজে লাগাবো, সন্ধ্যাটা কাজে, সেটা আর লাগাতে পারিনি, টায়ার্ড ছিলাম বহুত, যার কারণে হোটেলেই অর্ডার করে রাতে ডিনার সেরে নিয়েছি। আর এই বুফে ব্রেকফাস্ট করতে সকালবেলা চলে এলাম। তো সকাল থেকে ভিডিও টেস্ট আউট করেছি। তো দেখুন কি কি আছে এখানে। যেহেতু এখানে হচ্ছে কি একটা লিমিটেড আইটেম থাকে কিছু, আর বুফে ব্রেকফাস্ট এই টাকার মধ্যে এটা আসলে এটাই অনেক, আমি মনে করি এটাই অনেক। খাবারের মান খুব যে ভালো আহামরি তা কিছু না, মোটামুটি। ডিম দেওয়া হয় এখানে, পরোটা রয়েছে, চাউমিন রয়েছে, খিচুড়ি রয়েছে, মিক্সড সবজি, সালাদ, আরও টুকিটাকি আর কি। ডেজার্টের মধ্যে রয়েছে হচ্ছে হালুয়া, সেমাই মানে লাচ্ছা সেমাই, স্টিকি রাইস, ফ্রুটস রয়েছে কয়েক রকমের, জুস আছে, ব্রেড আছে, জ্যাম আছে, চা আছে 2 পদেরই, মানে চাইলে রং চাটা পাওয়া যায়। আর ডিম হচ্ছে আপনি বয়েলও খেতে পারেন, চাইলে করে দেয়, এবং পোচ দেয়, এবং অমলেট খেতে চাইলে সেটাও করে দেয়। আর সিরিয়াল রয়েছে বাচ্চাদের জন্য সেখানে। সিজন ভেদে হোটেলের প্রাইসটা আরও অনেক কমে পাবেন আপনারা। অন্যান্য সময় সম্ভবত 3500 থেকে 4000 4500-এর মধ্যে পাওয়া যায়। তো ওখান থেকে আর কি বেরিয়ে আমরা রুমে আর ঢুকিনি, একদম 10টা 10:30টার মধ্যে আমরা চলে এসেছি। আমাদের কাছেই একদম সুগন্ধা পয়েন্টটা ছিল, সুগন্ধা পয়েন্টে। এখন হেঁটেই চলে যাওয়া যায়, কিন্তু বুঝিনি তো, রিক্সা ওটাই 30 টাকা 40 টাকা এমনিতেই দিতে হয়। তো এতটুকু দূরত্ব নয়, মানে এই টাকার দূরত্ব নয়। তারপরও সুগন্ধা পয়েন্ট থেকে আমরা একটু দেখে সেখান থেকে আমরা আসলে চললাম এই বিচের পার থেকে। এই বাইক নিলাম আমরা, হচ্ছে বিচ বাইক। এখানে 3 জন, আবার 300 টাকা নিল উনি, আমাদেরকে শুধু দিয়ে আসবে। আর যদি উনি আমাদেরকে ঘুরিয়ে নিয়ে চলে আসতো তাহলে আমাদের হচ্ছে 600 টাকা মনে বলেছিল। তো যাই হোক, 300 টাকা দিয়ে আমরা চলে গেলাম। দেখা যায়, চোখে দেখা যায়, হেঁটে হেঁটেই যেতে পারতাম লাবণী পয়েন্টে। এই সুগন্ধা পয়েন্টটা তো অনেক ময়লা, অনেক ছিল, অনেক মানে আসলে লোকজন বেশি। এই সময়েই দেখেন সকাল সকাল অনেক লোক চলে এসছে, বিকেল অবধি তো অনেক লোক আসতে থাকে, আরও ভরে যাবে। প্রচুর মানুষের আনাগোনা এখন, মানে হোটেল বুকিং করতে তো মানে খুবই খবর হয়ে গেছে। এটাতে পেয়েছিলাম ভাগ্যিস, কিন্তু ওশেন প্যারাডাইস থেকে শুরু করে প্রত্যেকটাতে সার্চ দিয়েছি, কোনো 4 স্টার 5 স্টার কিচ্ছু পাইনি। হয়তো লাস্ট মোমেন্টে এটাও পাচ্ছিলাম না। আরও একটা রুম নিতে চেয়েছিলাম আমরা, আমার বোন যাবে, কিন্তু পাইনি।
এটাও নিয়েছিলাম বোধহয় 10-12 দিন আগে। তো এই লাবণী পয়েন্টটাতে এসে একটু ভালো লাগলো, একটু নিরিবিলি পেলাম, মোটামুটি একটু কম মানুষ পেলাম। আর এখানে ঘুড়ি উড়াচ্ছিল, তো ঘুড়িগুলো দেখে বাচ্চাদের জন্য, বোনের বাচ্চাদের জন্য একটু ঘুড়ি কিনে নিলাম। 150 টাকা করে বা কিছু একটা, বা 250 টাকা এরকম একটা নিয়েছিল, মনে নেই। এই 3টা বিচ পয়েন্টের মধ্যে আমার কাছে লাবণী পয়েন্টটাই একটু মোটামুটি পরিষ্কার লেগেছে। অনেকে বলে যে লাবণী পয়েন্টটাতে নাকি প্রচুর ভিড় হয়, অপরিষ্কার থাকে। আসলে বিকেলের দিকে কেমন হয় আমি জানি না। আমরা যে টাইমে গিয়েছি এই টাইমে জাস্ট এই যে এরকম ছিল, দেখুন। আমার কাছে এই ভালো লেগেছে আর কি। তবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব, আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখাও আমাদের দায়িত্ব। তারপর ওখান থেকে রিক্সা নিয়ে চলে এলাম এই যে ডলফিনের মোড়। ডলফিন মোড়ে কিন্তু এটা কলাতলি বিচ। কলাতলি বিচে ঢুকতে না ঢুকতেই একটু গলাটাকে শান্ত করে নিলাম এই আইসক্রিম খেয়ে, এবং এখানে যে আইসক্রিম এবং জুসের দোকানটা আছে ওখান থেকে কয়েক রকমের জুসও খেয়েছি। তো ওখান থেকে বেরিয়ে মানে বিচের পাড়ে ঢুকতে না ঢুকতেই এর মধ্যে এরকম অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি বাতাস। গতকাল যখন এলাম তখন এত রোদ, ভাবলাম যে হয়তো এরকমই যাবে। ওয়েদার ফোরকাস্ট দেখেছিলাম যে বৃষ্টি হওয়ার মতো, কিন্তু ওই যে যেই ভাবনা আর কি, আমাদের দেশে তো আসলে ওয়েদার ফোরকাস্ট মিলে না, এটাই চিন্তা করেছিলাম আর কি। তো এখানে গেলাম, কিছু সময়ও কাটাতে পারলাম না, আসলে কি বলবো, তাড়াতাড়ি করে আবার বেরিয়ে আসলাম। খুব বালু উঠছিল। আর দেখুন একেবারে আকাশের কি অবস্থা, একদম অন্ধকার হয়ে এসছে। তো ভাবলাম যে আসলে এই টাইমে ওরকম অন্য কত রকম বিপদ আপদ হয়, ছবি টবি তুলে দিয়ে তো তাড়াতাড়ি করে চলে আসলাম। এই ছবিগুলো যদিও হচ্ছে লাবণী পয়েন্টের। আর এখানে গেলে এখান থেকে আপনারা সেন্ট মার্টিন যেতে পারেন ঘুরতে। তবে এখন তো সরকার কিছু আইন কানুন করেছে, সেগুলো মেনেই যেতে হবে। আর দুপুরেই চলে গিয়েছিলাম, যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, ফালংজিতে খাবো ভেবেছিলাম, যে অথেন্টিক পাহাড়ি এলাকার রান্না খাবো। কিন্তু ওখানে গিয়ে সিরিয়াল দেখে, মানে 27 নম্বর সিরিয়াল ছিল আমাদের, দেখলাম যে সিঁড়ি পর্যন্ত লাইন। মনে হচ্ছিল যে 4টা 4:30 খাবার পাবো না, তাই ক্ষুধা পেটে অতক্ষণ তো থাকা যাবে না, কেবল 2টো বাজে। ওই চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি ওখান থেকে আর কি চলে গেলাম থানার সামনে, আলগনি, হোটেল আলগনিতে। অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে, যেমন আগের দিন ঝাউবনে খেয়েছি যেরকম ছিল, এখানেও সেরকমই খাবার দাবারের ব্যবস্থা ছিল। তো ওইগুলোই খেয়ে নিলাম। খেয়ে ওখান থেকেই একটা অটো করলাম। অটো রিজার্ভ করে 500 টাকা চাইলো, যে আমরা হচ্ছে স্টেশনে যাব। তো স্টেশনে যাওয়ার আগে আমাদের একটু হাতের বাম সাইড থেকে একটু টারবাইন, তারপরে যে ওখানে অনেক গার্বেজ রাখা ছিল, সেখান থেকে নাকি বায়োগ্যাস উৎপন্ন হয়। সেই বায়োগ্যাস বললো যে এটাও কাজে লাগানো শুরু করে দিয়েছে, অর্থাৎ বায়োগ্যাস উৎপন্ন হওয়া শুরু করে দিয়েছে। তো এখানে আমরা একটু দেখে কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেলাম। খুব একটা সময় লাগেনি, 9 থেকে 9.5 কিলোমিটার দূরে। তো এখানে এসে ভালো লাগলো, অনেক কিছুই দেখে ভালো লাগলো। অনেক আধুনিক একটা রেলওয়ে স্টেশন, ভালো লাগলো ভীষণ দেখতে। কিন্তু এটার আসলে প্রপার যত্ন আসলে হয় না। যত্ন হয় না বলতে কি, যে যেমন এই যে ঝিনুকের মধ্যে মুক্তাটা, ওখানটার কালারটা ডিসকালার হয়ে গেছে। এটা আর একটু সবসময়ের জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, যেহেতু এটা মানে মানুষ দেখতে যায়, এটা দর্শনীয় স্থান হয়েছে এখন। আর এই যে ফেন্সগুলো দেখছেন, এই যে বেড়াগুলো, এই বেড়াগুলো বাঁশের, এগুলোকে ডেভেলপ করতে হবে, আরও অনেক কাজ বোধহয় বাকি আছে। আর সামনে গার্ডেনটায় কিছুই নেই, অনেক সুন্দর করতে হবে, আরও অনেক কাজ বাকি আছে। সবচেয়ে যেটার অভাব সেটা হচ্ছে সিকিউরিটি। এখানে সন্ধে হলে বা বিকেল হলেই আর কি স্থানীয় ছেলেরা এসে ছিনতাই করে। এটা শুনে আমি কতগুলো ছেলেকে ঢুকতে দেখে আমরা খুব হুড়মুড় করে বেরিয়ে এসেছি, থাকিনি আর ওখানে। তো ওখান থেকে ফেরার পথেই আমরা জানিও না, আমি যে কোথায় নিয়ে যাচ্ছেন, এই যে রোডটা এত খারাপ, জিজ্ঞেস করলাম আমাদের ড্রাইভার সাহেবকে। তো উনি বললেন যে আপনার মেয়ে তো কক্সবাজারের বলতে মানে মেডিকেল কলেজের কথা বলেছিল, তো এই জন্য একটু দেখাতে নিয়ে যাচ্ছি। পথটা খুব খারাপ বলে বেশি দূর গেলাম না আর। তো সেখান থেকে রুমে ফিরে ভাবলাম যে যেই হোটেলে আছি রুপটপটা দেখি। হোটেলটা আপনার শুধুই একটা হোটেল, এটা রিসর্ট বলা যাবে না, কিন্তু এটাতে ছোট একটা সুইমিং পুল নিচে আছে, এবং এখানে উপরের দিকে জ্যাকুজিও রয়েছে, যারা হচ্ছে এলিট সুইট রুমে থাকবে তাদের জন্য। এখানে আরেকটা সুইট রুম আছে, প্রত্যেকটা এদের রুম সবগুলোই সুইট, কোনো আলাদা আলাদা রুম পাবেন না এদের, যেমন ডিলাক্স রুম বলে বা কিছু রুম বলে, ওই টাইপের কোনো রুম এখানে নেই। এক রুম বিশিষ্ট কোনো রুম নেই, যে রুমই আছে 2টো রুম বিশিষ্ট, অর্থাৎ প্রত্যেকটাই একটা করে হচ্ছে লিভিং রুম, একটা হচ্ছে বেডরুম। ভিতরের কন্ডিশন খুবই ভালো, আমি মিথ্যে বলবো না, কন্ডিশন খুবই ভালো। সুন্দর করে একদম টি কফি সেন্টার মানে আপনার দেওয়া আছে, সেই কর্নারটা দেওয়া আছে, সব কিছু আছে, পানি দেওয়া থাকে আপনার। আবার মিনিবার যেটা বলেন, ওটাতেও টুকটাক কিছু দেওয়া থাকে, আপনারা খেলে সেটার বিল হবে, না খেলে নেই। পানি দেওয়া থাকে, স্পেশাল কিছু ব্র্যান্ডেড পানি, যেগুলো একটু এক্সপেন্সিভ, এবং সাথে চকলেটস দেওয়া থাকে দেখলাম। আমাদের হোটেল থেকে বেরিয়ে মেন রোডে উঠতেই এই রেস্তোরাঁ,
ডায়মন্ড নামে একটা রেস্তোরাঁতে খেতে গিয়েছিলাম, জাস্ট ওই অবস্থায় এত দূর চলে আসবো ভাবিনি, ওই ড্রেস আপেই চলে এসেছি। আসলে বৃষ্টি একটু একটু থামছিল সামান্য সামান্য, তো ভাবলাম যে কোথাও যাব না, কাছাকাছি কোথায় আছে কি দরিয়ানগরে যাই। তো 4.5 কিলোমিটার দূর ওখান থেকে। তো হোটেল থেকে খেয়ে বেরিয়েই দেখি যে এইরকম একটা গাড়ি, মানে এটা দেখে খুব পছন্দ হয়ে গেল, গাড়িই বলবো কারণ এটা গাড়ির মতোই দেখতে, এবং বৃষ্টির দিনে এটা খুবই কাজে দিয়েছে। ওটা ডেকোরেশন খুবই সুন্দর দেখতে, রংটাও ভীষণ সুন্দর ছিল। আর এখানে দরিয়ানগর এখানে ঢুকলাম, এটা একটা সরকারি, এটা পার্ক, সরকারি পার্ক। এটাতে মাত্র 25 টাকা জনপ্রতি লাগে ঢুকতে, এবং ঢোকার সাথে সাথে কিন্তু এরকম একটা গাইড পেয়ে যাবেন সাথে। ও আপনি ঢোকার আগেও ঢুকে পড়বে, ঢুকে পড়ে আপনার সাথে সাথে গাইড হয়ে সে সব দেখানো শুরু করবে। এরকম একটা পিচ্চি গাইড, এরকম একটা মজার গাইড পেয়ে আমাদের ভালোই লাগছিল, ওর সাথে কথা বলতে খুবই ভালো লাগছিল। তো বৃষ্টির দিনে আর তেমন কাউকে পাচ্ছিলাম না, যে ও আমাদের সঙ্গী ছিল পুরোটা টাইম। এবং আমরা দরিয়ানগরের যে বিচের পাড় ওখানে গিয়েছিলাম, জেলেদের যে মাছ ধরার জেলে পাড়া মাছ ধরে যেখানে, ওকে নিয়েই ঘুরে বেরিয়েছি মোটামুটি অনেকটা সময়। খুবই ভালো লেগেছিল, ভালো সময় কেটেছে যেটুকুই হোক। এখানে কয়েকটা ভিউ পয়েন্ট আছে, কিছু উপরে উঠতে হবে, আবার এই একটা হচ্ছে এখানে ঝর্ণার একটা পয়েন্ট আছে, এখানে একটু নিচে নামতে হবে, একটু কাদা এগুলো আর কি। যে যদিও ঝর্ণা দেখতে গেলে এরকম কাদা, কত রকম রোড, কত রকম হাইকিংও করতে হয়, এটা তো জানা কথাই। তো একে ঝর্ণাটাকে দেখে আমার মনে হলো যে এটা কি ঝর্ণা নাকি আসলে বৃষ্টির পানি। তো ও বলল জানি না, হতেও পারে। আর বৃষ্টির জন্য মানে কোথাও কোনো প্ল্যান প্রোগ্রাম করার অবস্থা নেই এখন। যাই হোক, এটাই আমরা ঝর্ণা ভেবে একটু ছবি টবি করলাম, এটাই ঝর্ণা, কারণ যেহেতু এখানে গেলে সবাই এটা দেখে, এটাই ঝর্ণা আর কি। যাই হোক, তারপরে ওখান থেকে আবার উঠে আসলাম, উঠে এসে এই সিঁড়িগুলো কিন্তু মানে বৃষ্টিতে খুবই স্লিপারি হয়ে থাকে। তো উপরের দিকে উঠে এসে আমরা আরও কিছু ভিউ পয়েন্টে গেলাম, উপর থেকে ছবি তুললাম। যেমন মানে সমুদ্রের পাড়টা, রাস্তার ওই পারেই তো সমুদ্রের পাড়, তো বিচ পাড় ওটা দেখা যাচ্ছিলো আর কি। বিচের পাড়ে অনেকে মাছ ধরছে, দেখলাম বড়শি নিয়ে মাছও ধরছে। তা ও বললো যে পথটা আমি চিনি, আমি নিয়ে যাবো আপনাদেরকে। আমি আচ্ছা ঠিক আছে। তা আমরা বললাম যে চলো। তো গাড়ি করে একটু এগোলাম সামনে, এগোলে আর কি ও নিয়ে গেল। আর এটার এই যে এটা থেকে গিয়ে একটু বামে গিয়ে উপরের দিকে আরও উঠতে হয়, সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়। উঠে কিছু ভিউ পয়েন্ট আছে, সেখানে ছবি টবি করা যায় আর কি, একটু ভালো লাগে কষ্ট করে উঠলেও। আসলে বৃষ্টির জন্য তো কোথাও যাওয়া পসিবল হয়নি, অর্থাৎ যে প্ল্যান ছিল প্ল্যানটা পুরোই উল্টে পাল্টে গেল। তাই চেষ্টা করলাম যে এখানে একটু আনন্দ খোঁজার। কষ্ট করে একটু উঠে আমরা আসলে এই জায়গাটা দেখলাম, এই ভিউ পয়েন্টটাতে এখানে ছবি তোলার জায়গা আছে। এই যে এখান থেকে আরও উপরে ওঠা যায়, বসার জায়গা আছে। তো আর উপরে আর উঠলাম না, যতটা পেরেছি ওখানে উঠেই আর কি এখান থেকে সমুদ্র দেখছিলাম। আর এই পিচ্চি গান শোনাচ্ছিল আমাদের। আরে জল দিয়া পূরণ করিব হাজারে সম্মত পাতাম যদি তাইকে যাইতাম এই সাগরের পারে ঝিনুকমালা গাইতা কাটাই দিতাম জীবনটা। আমার মন বসে না শহরে, কাতর নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর, তাই তো আইলাম সাগর। ওর গানটা আপনাদেরকে শোনালাম মোটামুটি পুরোটাই। এই যে হলো দরিয়ানগর বিচ পার্ক, এখানে এরকম শামুক দেখছিলাম। তো ও বললো যে শামুকগুলো এরকমই হয়। আমি ভাবলাম যে শামুক হয়তো বা কোনো কাঁকড়া ধরেছে তাই ওরকম, কিন্তু আমি দুটো পরপর বের করে দেখেছি যে একই রকম। আর এরকম কাঁকড়া মরে পড়েছিল, প্রচুর কাক রয়েছে এখানে, দেখেন প্রচুর কাক। কারণ এখানে হচ্ছে মাছ ধরা হয়, মাছ এনে ভাগ বাটোয়ারা করা হয়, বিক্রি করা হয়, কমন মাছ সব সামুদ্রিক যেগুলো পাওয়া যায় আর কি। তো আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, নভোয়ারে আসার সময় যে অভিজ্ঞতার আমরা আসলে শিকার হয়েছিলাম, সেটা হচ্ছে ভীষণই আনএক্সপেক্টেড ছিল। বিমানের ভিতরকার যে এসির দুটো লাইন থাকে, মানে তার যে পাইপ ছিল সেটাতে যে কোনো একটাতে আর কি আগুন লেগে গিয়েছিল, পুড়ে গিয়েছিল। এজন্য আর কি পুরো বিমানেই আর কি একেবারে মানে বিমানের ভিতরটা পুরো একেবারে ধোঁয়ায় প্রায় অন্ধকার এবং শ্বাসকষ্ট হচ্ছিল। তো সব বাচ্চারা চিৎকার কান্নাকাটি, যেহেতু এসি বন্ধ করে দেওয়া হয়েছে, সব কিছু মানে কি একটা অন্যরকম পরিবেশ। এবার ভাবলাম যে হয়তো ব্লাস্ট হয়ে যাবে বা কিছু একটা, আমরা হয়তো বা বাঁচবই না। তো এরপরে আর কি
অনেকেই কান্নাকাটি করছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, ওনারা হচ্ছে ভেজা আপনার টিস্যু এনে সবাইকে নাক মুখ চেপে ধরতে বলেছিল। তো আমরা আল্লাহ আল্লাহ করছিলাম হয়তো বাঁচবই না আর, কারণ বিমানে কিছু হলে বাঁচার আর আশঙ্কা আমরা করি না এই অবস্থায়। তো আল্লাহ বাঁচিয়েছেন এবং কাছাকাছি মানে চিটাগাঙে আমরা 8 থেকে 10 মিনিটের মধ্যে ওখানে আসলে পৌঁছাই। চিটাগাঙেই আমাদেরকে নামানো হয় জরুরি অবতরণ করে। আমাদেরকে হচ্ছে আমরা ওখানে 3 থেকে 4 ঘন্টা মতো বসেছিলাম। কেউ আর এটাতে যাবেই না, এটা ঠিক করা হয়েছিল কিন্তু এটাতে আর যাবে না কেউ। পরবর্তীতে ঢাকা থেকে যে বিমান যায় সেইটাতে আমরা কক্সবাজার যাই এবং আমরা যেটাতে গিয়েছিলাম ওটাতে মানে চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয় মানুষকে। তো এই হলো অবস্থা। তো এরকম বিপদ আসলে আমরা কোনোদিন ফেস করিনি। এটা আমি আসলেই মানে অনেক বড় বিপদই মনে করেছি এবং আল্লাহ তাআলা বড় বিপদ থেকে আমাদের সকলকে উদ্ধার করেছেন। তাকে এজন্য শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া, লাখ লক্ষ কোটি কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। তো এই যে দেখুন জেলে পাড়া, এখানে হচ্ছে জেলেরা ওই যে ছোট ছোট ঘর করে এখানে থাকে, এরকম মাছ বিক্রি করে। প্রচুর দেখলাম যে জাল, প্রচুর নৌকা এখানে। ওই নৌকাগুলো আসলে দূর থেকে দেখে অনেক ভালো লাগে দেখতে, দূর থেকে না কাছেও ভালো লাগে, কিন্তু কালারফুল এই নৌকাগুলো। তো আমার মেয়ের খুবই ইচ্ছে যে এই নৌকাগুলোর সঙ্গে একটু ছবি তুলবে, নৌকাগুলোকে দেখবে কাছ থেকে। এই তো বেশ ভালো লাগার কিছু সময় গেল। সেখান থেকে আমরা ব্যাক করছি এবং ব্যাক করে কিছু পার্লের জিনিস কিনবো, কিছু শুটকি কিনবো, কিছু আচার কিনবো। তো সেই উদ্দেশ্যে রওনা হলাম। আর বলছি যে আপনাদের কক্সবাজার আসলে ঘোরার অনেক জায়গা রয়েছে। এখন নতুন আকর্ষণ হয়েছে মেরিন ড্রাইভ, যেটা হচ্ছে আপনার টেকনাফে চলে গেছে এবং ওখানে গেলে হচ্ছে লবণ উৎপাদন কিভাবে করা হয় সেটা দেখতে পাবেন। এরকম সুন্দর সুন্দর নৌকো দেখতে পাবেন, সুন্দর সুন্দর পথ দেখতে পাবেন। মূল আকর্ষণ হচ্ছে যে পথটা, সেটা হচ্ছে যে আপনি এক সাইডে পাহাড় দেখতে পাবেন আর এক সাইডে দেখতে পাবেন সমুদ্র। তো এটাই মূল আকর্ষণ আর কি মেরিন ড্রাইভের। আর এই যে দোকানটা দেখছেন শুটকির দোকানে, এটা খুব সাবধানে কিনবেন। এখান থেকে মানুষ পটিয়ে পাটিয়ে এখানে পাঠায় ঠিকই, এরা একটু দামও কম নেয় পাশের দোকান থেকে, কিন্তু এদের প্রোডাক্ট ভালো হয় না। আমি এনেছি, আমারটা ভালো হয়নি। এই যে উপরে বাঁধা যেগুলো দেখছেন, বিশেষ করে এগুলো নিতে হলে যত টাইট করেই বাঁধা থাকুক, আপনি যদি কিনেন তবে খুলেই আনবেন। এগুলোর ভিতরে কিন্তু এই সাইডগুলোতে সুন্দর করে লোটে শুটকির একদম সুন্দর সুন্দর শুটকি দিয়ে, ভিতরে একদম ছোট ছোট আজে বাজে যত নোংরা আছে এবং ভেজা এইসব শুটকি দিয়ে থাকে। তাই সাবধান এগুলো কেনার ব্যাপারে। কলাতলি বিচ মার্কেট থেকে একটা ফিক্সড প্রাইসের দোকান থেকে আমরা কিছু পার্লের জিনিস কিনেছিলাম। চাইলে পুরনো ঝিনুক মার্কেট থেকেও নিতে পারেন। আর হচ্ছে এই যে দেখুন মেরিন ড্রাইভের কথা বললাম, এখানে বিচের পাড়ে ঘুরতে পারেন। এখানের পরিবেশটা অনেক সুন্দর। এটা হচ্ছে ইনানি বিচে যেতে পারেন। তারপর হচ্ছে হিমছড়ি ঝর্ণায়, যে হিমছড়ির একদম পাহাড়ের উপরে যে পথটা আছে সেখান থেকে এত সুন্দর দেখা যায়। কক্সবাজার শহরেই সুন্দর একটা বড় ফিশ অ্যাকোরিয়াম রয়েছে, সেখানে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।